সালে বহুরূপী রক্তকরবী নাটকের প্রযোজনা করে যার নির্দেশনায় ছিলেন শম্ভু মিত্র। 1954 থেকে 1975 এই দীর্ঘ সময় রক্তকরবী অভিনীত হয়েছিল। আর রাজার চরিত্রে শম্ভু মিত্র এবং নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন তৃপ্তি মিত্র। সেরকমই একটি নাটক এই অপরাহ্নে আমরা দেখতে চলেছি। চারুচন্দ্র কলেজ প্রযোজনা, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, নির্দেশনা মুক্তিনাথ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক চারুচন্দ্র কলেজ প্রযোজনা, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় পথিকে এসেছি। চিনি তোমায়, চিনি রবির পান্থ, বনে বনে ওরে তোমার রঙিন বসন প্রান্ত। ফাগুন প্রাতের উতালাগো, চৈত্র রাতের উদাসে, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলায় পথিকে এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি। আমি তোমায় ডাকিছি উদাসী, আমি মঞ্জুরি। তোমার চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে। বেদন যাবে গো না চিনিতে ভালোবেসেছি। আমি পথ ভোলায় পথিকে এসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গকে রবি লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গীতে রবি। আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবী। বসন্তেরই ললিত রাগে বিদায় ব্যথা ডুবিয়ে যাবে। ফাগুন দিন কারণ ভরা হাসি এসেছে। আমি পথ ভোলায় পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় পথিকে এসেছি। আকাশে আমার মুক্তি আলোয়
নন্দিনী, 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 নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। এই না রক্ত করবি? আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই। না না, যা যা, এখনই কাজে ফিরে যা, আর দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে যে বেঁচে যায়। ওরে কিশোর, ওরা জানতে পারলে যে তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এই যে এখানে রক্ত করবি সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় ওই জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। তাই? আমাকে দেখিয়ে দে কিশোর, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। এমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না তুমি। ওই গাছটি থাক, আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা জানতে পারলে তোকে শাস্তি দেয়, আমার যে বুকটা ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে, ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এ দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী। কথা কতবার যে মনে মনে ভাবি। কিশোর, তুই তো আমাকে এত দিলি, আমি তোকে কি ফিরিয়ে দেব বলতো? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি তুই। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। হ্যাঁ না, আমি সামলে চলবো না। ওদের মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। না কিশোর শোন। মনে রেখো কিন্তু। কিশোর শুনে যা। কিশোর। নন্দিনী, যেও না, ফিরে চাও একবার। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? মনটাকে যখন নাড়া দিয়েই যাও, তখন না হয় একবার সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা বলি আমি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই যে দেখো, আমাদের খোদাই করের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা নিয়ে সুড়ঙ্গের ভিতর থেকে কীটের মতন উপরে উঠে আসছে। আমাদের এই যক্ষপুরীতে যা কিছু ধন, সবই যে ওই ধুলোর নারীর ধন। সোনা, কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে যে ধুলোর নয়, সে তো আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে তুমি ওই একই কথা বলো। আচ্ছা অধ্যাপক, আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসে? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আর এক কথা। আমাদের এই যক্ষপুরীতে তুমি সেই আচমকা আলো। আচ্ছা নন্দিনী, আমাদের এই যক্ষপুরী সম্পর্কে তুমি কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহরটা কেমন মাটির তলার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। তোমরা মাটির মধ্যে সুড়ঙ্গ খুদে যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে ওই যে একটা অদ্ভুত জালের দেওয়ালে কেমন আটকে রেখেছো। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তুমি জানো আমার কি ইচ্ছে করে? আমার ইচ্ছে করে তোমাদের এই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে দিই, আর তার মধ্যে প্রচুর আলো ঢেলে দিই। আর সেরকমই আমার ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলি, আর ওই মানুষটাকে উদ্ধার করি। আমাদের ওই মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের ওই মানুষ শাখা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের সব বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, আবার কেউ বা ভিখিরি। এসো এসো আমার ঘরে,
তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে আমার বড় আনন্দ হয়। না না, এখন না, এখন যে আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সেটাকে জালের আড়ালে ঢুকতে দেবে না। আমি যে জালের বাধা মানি নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা ভীষণ জালের পিছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে শুধুমাত্র পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের ওই রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর এক পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? কই, তোমাকে তো আমার ভয়ঙ্কর থাকে না। আচ্ছা অধ্যাপক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। এরা যে আমাকে এখানে আনলে, আমার রঞ্জনকে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু তাও তোমাকে আমি বলি, আমাদের এই মরা ধনের মাঝখানে তুমি তোমার প্রাণের ধনকে টেনে আনতে চাও কেন? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাজরে যে প্রাণ নেচে উঠবে। হ্যাঁ, একা নন্দিনীকে নিয়েই আমাদের যক্ষপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। তারপরে আবার রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা যে জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে যদি বিধাতা খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। আমার রঞ্জন যে বিধাতার সেই হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে, কিন্তু পাথর যে টলে না। আমাদের এই যক্ষপুরীর সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। সে যেমন হাসতেও পারে, তেমনি যে ভাঙতেও পারে। অধ্যাপক, আমি তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। কিন্তু সর্দারদের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে আসবে খবর? যে পথে বসন্ত আসবার খবর আসে, সেই পথ দিয়ে। তাতে যে লেগে আছে আকাশের গান, বাতাসের লীলা। ও, তার মানে আকাশের রঙে, বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। আমার রঞ্জন যখন আসবে তখন তোমায় দেখিয়ে দেব উড়ো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছলো। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতেই চায় না। যাকে, আমার তো আছে বস্তুতত্ত্ববিদ্যা, তার গহ্বরের ভেতর ঢুকে পড়ি গে। এখানে থাকার আর সাহস হচ্ছে না। নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, তার থেকে একখানি ফুল খসিয়ে দেবে আমায়? কেন? এ নিয়ে তুমি কি করবে? আমি কতবার ভেবেছি, তুমি যে ওই রক্তকরবীর আভরণ পরো, তার একটা কিছু মানে নিশ্চয় আছে। আমি তো জানি না কি মানে আছে। হয়তো তোমার ভাগ্যপুরুষ জানে। এই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। আমি জানি নে এই রাঙা রঙে আমাদের এই যক্ষপুরীতে তুমি কি লিখন লিখতে এসেছো। মল্লিকা ছিল, মালতী ছিল, ছিল চামেলি। সব ফুল বাদ দিয়ে এ ফুল কেন বেছে নিলে তুমি? তুমি জানো, মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। আমার রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং আমি হাতে পড়েছি, গলায় পড়েছি, বুকে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি একবার আমি বোঝবার চেষ্টা করি। আচ্ছা, এই নাও। আজ আমার রঞ্জন আসবে, সেই খুশিতে তোমাকে দিলুম।
একবার মুখ ফেরাও তো দেখি। তোমাকে ঠিক চিনতে পারলুম না, কে তুমি? আমাকে যা দেখছো তাছাড়া আমি কিছুই না। চেনবার তোমার দরকার কি? না চিনলে ভালো ঠেকে না। এখানে তোমাকে রাজা কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। একটা কি মন্তর আছে তোমার, ফাঁদে ফেলছো সবাইকে। তুমি সর্বনাশী। তোমার এই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। দেখি দেখি, তোমার এই সিথিতে কি যেন একটা ঝুলছে। রক্তকরবীর মঞ্জরি। ওর মানে কি? ওর কোনো মানেই নেই। না না, আমি বিশ্বাস করি নে। একটা কি ফন্দি করেছো, আজ দিন না যেতেই কিছু একটা বিপদ ঘটাবে। তাই এত সাজ, ভয়ঙ্করী। তুমি ভয়ঙ্করী। আচ্ছা, আমাকে দেখে তোমার এমন ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুমি রাঙা আলোর মশাল। যাই যাই, নির্বোধদের বলি গে। সাবধান সাবধান ভাইসব, ভাইসব সাবধান সাবধান। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি। বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। হাওয়ার নেশায় উঠলো মেতে দিন বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিন বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজ মেয়ে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে যে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি কখনো ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, এখনই যাও। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে সেগুলোকে তুমি অনায়াসে চূড়ো বানিয়ে সাজাচ্ছিলে, তাই দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তবু বলি, সোনার তাল কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর ওই মরা ধনগুলো দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসে? পৃথিবী যে আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়। কিন্তু যখন তোমরা তার বুক চিরে তার মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন যে সেই অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি আর কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি রে। আমরা জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিন? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর
গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথালে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? সেই আড়াল থেকে তোমাকে আমি আমার দুহাতের মুঠোর মধ্যে পেতে চাচ্ছি, কিন্তু ধরতে পাচ্ছি নে। তোমাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, কিন্তু তা করতে পারি নে। কি বলছো তুমি? নন্দিনী, তোমার মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। আমার মধ্যে কি দেখছো? তুমি একটা কথা আমাকে বলো, বলে যাও আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। আমাকে দেখে তোমার মন কি নাচে? নাচে? হ্যাঁ, কেন? রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতো? ঘুরে ফিরে ওই একই কথা, এসব তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি আমার সঙ্গে রঞ্জনের তফাৎটা কোথায়। আমার মধ্যে আছে শুধু জোরের মূর্তি, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচে পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে আছে জোরের মূর্তি। কিন্তু মাটির উপরে যে একটুখানি ঘাস উঠছে, ফুল ফুটছে, তাতে আছে জাদুর খেলা। আমি দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজ প্রাণের ওই জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি আজ যাই। না, যেও না। এতদিন আমি অনেক অনেক কিছু জমিয়েছি, কিন্তু নন্দিনী, সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই তা তো যৌবনে পৌঁছলো না। পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যদি যৌবন থাকতো, তোমাকে ছাড়া রেখেই বাঁধতে পারত। হায় রে, শক্তিতে কেবল সব বাধা পড়ে, শুধু আনন্দ বাধা পড়ে না। তোমার এত আছে, তবু কেবলই আমার লোভীর মতো কথা বলো কেন? নন্দিনী, আমার যা আছে সব বোঝা হয়ে আছে। তুমি বুঝবে না আমি কত ক্লান্ত। আমি এক প্রকাণ্ড মরুভূমি, তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করেছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। কিন্তু ওই দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণটুকু আছে, তাকে তা হরণ করে আনতে পারছে না। তুমি তো নিজেকেই একটা জালে বেঁধেছো, তারপর যে কেন এমন ছটফট করছো আমি বুঝতে পারিনি। তুমি শুধু দেখেছো আবার প্রচন্ড শক্তি, আর তোমার মধ্যে আমি যেটা দেখছি তা এর উল্টো। আমার মধ্যে কি দেখ? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারছি না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো
আকাশে আকাশে নেচে বেড়ায়, সেই সহজ নাচের ছন্দে তুমি এমন আশ্চর্য হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে আমি ঈর্ষা করি। তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? আচ্ছা নন্দিনী, যদি এই জালের বাইরে থেকে একখানা হাত আমার বের করে দিই, তোমার এক হাতখানা একবার আমার এই হাতের উপর রাখবে কি? না না, তোমার সবখানা বাদ দিয়ে কেবল একখানা হাত বেরিয়ে এলে আমার কেমন ভয় করে। কেবল একখানা হাত দিয়েই ধরতে চাই বলে সবাই পালিয়ে যায়, কিন্তু যেদিন সবটুকু দিয়ে তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিন? তুমি তোমার ভেতরে যেতেই দিলে না, কেন এসব বলছো তুমি? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইলে, যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, তাকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, তা কি আমি জানি নে? নন্দিন, তুমি তো শুধু ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, যেও না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে সে আমার রঞ্জনকে চোখে দেখলেই বুঝবে। সে যে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, তখন বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। যাও যাও, এখনই যাও, নইলে বিপদ ঘটবে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি তোমায় বলে গেলুম, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, তুমি কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। চন্দ্রা, চন্দ্রা, কি হলো? আমার মদ কোথায় রেখেছো? বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ তো ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, তার সাথে অস্ত্র পূজা। বলো কি, ওরাও ঠাকুর দেবতা মানে? সে কি দেখনি, ওদের মদের ভান্ডার, অস্ত্রশালা আর মন্দিরটা একেবারে গায়ে গায়ে গো। ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো। ও গো, বনের পাখিরা যখন ছুটি পায় তারা পাখা মেলে উঠতে চায়, কিন্তু এই এই খাঁচার পাখিরা যখন ছুটি পায় তারা তো ওইখানেই মাথা ঢুকে মরে। এই যক্ষপুরীতে কাজের থেকে ছুটির বিষম পালায়। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারে গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ? না, ওদের তো শুধু আমাদের নিয়ে দরকার নেই, দরকার আমাদের পরিশ্রমটা। আমাদের এই বিশু পাগল বলে না, আস্ত হয়ে বেঁচে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার। এমনকি ওই যারা তাকে খায় তার হাড় গোড় খুর লেজ বাদ দিয়েই তো খায়। আর ওই ওই আমাদের তারা যখন হাড় কাটের সামনে ভ্যাঁ করে ডাকে, সেটাকেও তারা বাহুল্য বলে আপত্তি করে। ওই ওই বিশ্বপাগল তো গান গাইতে গাইতে আসছে। হ্যাঁ, কিছুদিন ধরে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর গানও টেনেছে, প্রাণও টেনেছে।
এতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্য কিছু নেই। ওগো, সাবধানে থেকো, কবে তোমার গলা থেকেও গান বের করবে। সেদিন যে পাড়ার লোকের কি দশা হবে, মায়াবিনী মায়া জানে, বিপদ ঘটাবে। না না, বিশুর বিপদ তো আর আজ ঘটেনি। ও তো এখানে আসার অনেক আগে থেকে নন্দিনীকে জানে। বিশু বেয়াই, ও বিশু বেয়াই, শুনে যাও শুনে যাও। যাও কোথায়? এখানে গান শোনাবার লোক এক একজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় ভবনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 রুনু। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল, অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল, অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকে আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকে আকাশে। সে যে মন মোর দিল আকুনি, সে যে মন মোর দিল আকুনি। জল ভেজাকে তো কিল দূর সুবাসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তোমার ওই গোপন স্বপনটি কে তা আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? তাকে তো দেখোনি। তোরই ডোবাবে একদিন বলে দিলুম, সেই তোমার সাধের নন্দিনী। দেখো বিশু, তোমার এই নন্দিনীকে কিন্তু আমার ভালো ঠেকছে না। কেন, কি করেছে? কিছুই করে না, তাই তো খটকা লাগে। এখানে খামোখা রাজা ওকে আনালে কেন? ওর রকম সকম কিছু বুঝিনে বাপু। বেয়াই, এ আমাদের দুঃখের জায়গা, কিন্তু সে যে এখানে অষ্টপ্রহর কেবল সুন্দরীপনা করে বেড়ায়, এ আমরা ঠিক মেনে নিতে পারি নে। আমরা বিশ্বাস করি সাদা মোটা গোছের চেহারা, ওজনেও বেশ ভারী। যক্ষপুরের হাওয়ায় সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এইটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সেখানে কেউ তাকে চিনতে পারে না। আরে বাবা, নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, আমরাই যেন মুখ্য, কিন্তু জানো সর্দার যে ওকে দু চোখে দেখতে পারে না। দেখো দেখো, ওই সর্দারের দু চক্ষুর ছোঁয়াচ যেন তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখে তোমারও চক্ষু লাল হয়ে উঠবে। আচ্ছা, তুই কি বলিস ফাগুলা? সত্যি কথা বলি দাদা, নন্দিনী যখন দেখি না, নিজের দিকে তাকিয়ে লজ্জা করে। ওর সামনে কিছু কইতে পারিনি যে। দেখো বিশু, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, তাই তুমি বুঝতে পারছো না ও কি অলক্ষণের কাজ করছে। বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলো। আচ্ছা, এসব কথা থাক। আরে বিশু ভাই, তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? বলো বলো। হ্যাঁ বলো বলো। স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারিদিকে, এমনকি তোমার এই চোখের কটাক্ষে। আমরা আমাদের বাহুতে কাজ যোগাই, আর তোমরা
তোমাদের বাহুর বন্ধনে মদ জোগাও। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। বলি মদ না খেলে ভোলাবে কিসে? তাই বই কি, তোমাদের মতো জন্ম মাতালদের নিয়ে বিধাতার দয়ার অন্ত নেই। মদের ভাণ্ড উপুর করে দিয়েছেন। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, তারা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। আচ্ছা, এগুলোকে মদ বলে নাকি? প্রাণের মদ, নেশা পিকে কিন্তু দিন রাত লেগে আছে। প্রমাণ দেখো, এরা জেলুম পাতালে শীত কাটার কাজে লাগলো, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। তাই তো প্রাণটা ওই হাটের মদ নিয়ে অমন মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, তখনই মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। এসো না বে, পালাই আমরা। কোথায়? সেই নীল চাঁদোয়ার নিচে খোলা মদের আড্ডায়? রাস্তা বন্ধ, তাই তো ওই কয়েদখানার চোরাই মদের ওপর অমন ভয়ঙ্কর টান। যাই বলো বিশু বেহাই, এই যক্ষপুরীতে এসে কেবল তোমরাই মজেছ। হ্যাঁ, আমাদের মেয়েদের তো কোনো বদলই হয়নি। হয়নি তো কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, এখন প্রাণটা সোনা সোনা করে খাবি খাচ্ছে। কখনো না। আমি বলছি হ্যাঁ। এই যে ফাগু হতভাগা 12 ঘন্টা পরে আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে। কারণটা কি ফাগুও জানো না, তুমিও জানো না, কিন্তু অন্তর্যামী জানেন। তোমার ভেতরকার সোনার স্বপ্ন ভেতরে ভেতরে ওকে চাবুক মারে। সে চাবুক সর্দারের চাবুকের চেয়েও কড়া। তা বুঝলাম, তো চলো না কেন, দেশে ফিরে যাই। সর্দার যে কেবল যাওয়ার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদি বা দেশে ফিরে যাও, টিকতে পারবে না। এই সোনার নেশায় আবার এখানে ফেরত আসতে হবে। আফিমখোর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফেরে। আচ্ছা বিশু ভাই, তুমি তো একদিন পুঁতি পড়ে পড়ে তোমার এই দুই চক্ষু খোয়াতে বসেছিলে, তোমাকে এ আমাদের মুখুদের মধ্যে কোদাল ধরালে কেন? হ্যাঁ, এতদিন আছি, বেয়ের কাছ থেকে এই প্রশ্নের জবাবটা আর পাওয়া গেল না। অথচ এটা তো সবাই জানে। কি বলো দেখি? আরে আরে বাবা, আমাদের খবর নেওয়ার জন্য তোমাকে চর হিসেবে রেখেছিল। সবাই জানতিস যদি, তো আমায় জ্যান্ত রাখলি কেন? এটাও জানে, এই কাজ তো তোমার দ্বারা হলো না। এরকম আরামের কাজেও টিকতে পারলে না বিশু বেয়াই? আরামের কাজ? যক্ষপুরের কবলের ভেতরে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন ওই জঠরের ভেতরে যাওয়ার একটি পথ ছাড়া আর পথই নেই। তার সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গেছি। আচ্ছা বলো তো, তোমাদের কাজটা কবে ফুরোবে? বাজিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর 2 দিন, তারপর 3 দিন, সুরঙ্গ কেটেই চলেছি। 1 হাতের পর 2 হাত, তারপর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তাল, 2 তাল, 3 তাল। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছায় না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? আমি পিঠের কাপড়ে দাগা আছে, আমি 47-এর পর। আমি 69-এর উঁ। গায়ে ছিল মানুষ, এখানে এসে হয়েছে 10-25-এর ছক। বুকের ওপর দিয়ে জুয়া খেলা চলেছে। বেয়াই, সোনা তো অনেক জমলো, আরো কি দরকার? আরে বাবা, দরকার বলে পদার্থের শেষ পাওয়া যায়। যেমন ধরো খাবার দরকার, পেট ভরিয়ে তার শেষ পাওয়া যায়। নেশার দরকার নেই, তাই তার শেষও নেই। ওই সোনার তালগুলো, ওগুলো যে মদ, আমাদের যক্ষরা যে নিরেট মদ। বুঝতে পারলে না? না। ছাড়ো তো এখানকার কথা। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি, ঘরে ফিরে চলো। আচ্ছা, সর্দারকে গিয়ে যদি একবার। সর্দারকে এখনো চেননি বুঝি? কেন? ওকে দেখে তো আমার বেশ। হ্যাঁ, বেশ ঝকঝকে। মকরের দাঁত খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। স্বয়ং মকরটা ইচ্ছে করলেও হালকা করতে পারে না। ওই যে সর্দার। তবেই হয়েছে, নিশ্চয় আমাদের কথা শুনেছে। কেন? এমন তো কিছু বলিনি যাতে। কথা বলি আমরা, মানে করে ওরা। কাজেই কোন কথাটিকে কোন চালে আগুন লাগায় কেউ তা জানে না। সর্দার দাদা, ও সর্দার দাদা। খিনাতনি, খবর ভালো তো?
একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে, তাহলে অসুবিধাটা কি রে? 69 রুঙা, তোমাকে যে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাবে বলে। সর্দারজি, তোমার ঠাট্টায় আমোদ হচ্ছে না। নাচাবার মতো পায়ের জোর থাকলে এক্ষুনি এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচাবার ব্যবসাতে কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। এমন হয়েছে সাদা চালে চলতো পা কাঁপে। ও তাই নাকি? যাই হোক নাতনি, একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনাবার জন্য আমি কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায়ের টাকাটা উঠেই যাবে। আর রোজ সন্ধ্যেবেলায় এরা গোসাইজির কাছ থেকে। সর্দারজি, ওসব শুনবো না। সন্ধ্যাবেলা বড় জন্ম হচ্ছে একটু মাতলামি করি, এত উপদেশ শোনা দিলে নোংরা হতে হবে। চুপ করো। এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে, এদের কানে দুটো শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এদের কথা বলছিলে? আহা, এরা স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলে সংসারটা টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47-এর ফা ঠাউর করে দেখো, যে মুখে নাম কীর্তন করি সে মুখে অন্ন যোগাও তোমরা। আর শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়েতে ফেলে সেখানা বানিয়েছ তোমরা। সে কি কম কথা? আশীর্বাদ করি তোমরা সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ঠাকুরের দয়াও তোমাদের প্রতি অবিচলিত থাকবে। বাবা, বাবা কণ্ঠ খুলে একবার বলো, হরি 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 হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যায়। হরিনাম আদাবন্তে চ মধ্যেই চ। আহা, কি মধুর। বাবা, এমন কথা অনেক দিন শুনিনি। দাও দাও, আমাকে পায়ের ধুলো দাও। সর্দারজি, অনেকক্ষণ অবিচলিত ছিল, কিন্তু আর না। প্রণামী আদায় করতে চাও রাজি আছি, তবে তো ভণ্ড আমি সহ্য করবো না। আগুলাল খেপলে আর রক্ষে নেই। চুপ কর তো। চুপ কর বাবা। আচ্ছা, তুমি কি ইহকাল পরকাল দুই খোয়াবে? তোমার গতিটা হবে কি? আমি ঠিক বুঝতে পেরেছি, তোমাদের গায়ে সেই নন্দিনীর হাওয়া লেগেছে। যাই বলো সর্দার, কি সরলতা, পেটে মুখে এক। আমরা শেখাবো কি, ওরাই আমাদের শিক্ষা দেবে। বুঝেছো? হ্যাঁ বুঝেছি বই কি। এও বুঝেছি উৎপাতটা বেঁধেছে কোথা থেকে। এদের ভাগ আমাকেই নিতে হচ্ছে। প্রভুপাদ, বরঞ্চ আপনি ও পাড়ায় নাম শুনিয়ে আসুন। ও পাড়ায় করাতিরা কদিন ধরে খিটখিট শুরু করেছে। কোন পাড়া বললে সর্দার বাবা? ওই যে প্রভু ট পাড়ায়, যেখানে 71-এর ট হচ্ছে মোড়ল, আর মূর্ধন্যের 65 যেখানে থাকে, ওর ঠিক বায়ে ও পাড়ার শেষ। বাবা, দন্ত পাড়ায় এখনো যদি একটু নড় করছে, মূর্ধন্যরা ইদানিং অনেকটা মধুর রসে মজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে। তবু আরো কটা মাস পাড়ায় ফৌজ রাখা ভালো, কেননা নাহংকারাত পর রিপু। ফৌজ দিয়ে অহংকারটাকে দমন করা যায়, আর তারপরে তো আমাদের পালা। আসি। প্রভু, আশীর্বাদটা দিয়ে যান, এদের যেন সুমতি হয়। অপরাধ নেবেন না। ভয় নেই মা লক্ষ্মী, এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। হরি 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 হরি। কি হে 69-এর রুঙ, তোমাদের ওপাড়ার মেজাজটা যেন কেমন একটু দেখছি। তা হতে পারে। গোসাইজি এদের বললেন কুর্ম অবতার, কিন্তু শাস্ত্র মতে অবতারের পরিবর্তন হয়ে ঘটে। কুর্ম হয়ে ওঠে বরাহ,
বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, আর ধৈর্যের বদলে গো। থামো তো একটু বেশু বেয়াই। সর্দার দাদা, আমাদের দরবারটা ভুলো না। কিছুতেই না। শুনেও রাখলাম, মনেও রাখবো। আহা, দেখলি সর্দার লোকটা কি সরেস, সবার সাথে কেমন হেসে কথা বলে। মকরের দাঁতের শুরুতে হাসি আর শেষে কামড়। এর মধ্যে কামড়টা এলো কোথা থেকে? জানো না, ওরা ঠিক করেছে আজকের পর থেকে কারিগরদের সঙ্গে আর তার স্ত্রীরা আসতে পারবে না। কেন? সংখ্যারূপে ওদের খাতায় আমরা জায়গা পাই, কিন্তু সংখ্যার অঙ্কর সঙ্গে নারীর যে অঙ্ক গণিত শাস্ত্রে তা যোগে মেলে না। আচ্ছা, তাদের ঘরে কি স্ত্রী নেই নাকি? তারা কি বলে? তারাও সোনার মদে বেহুশ, নেশায় স্বামীদের ছাড়িয়ে যায়। আমরা তাদের চোখেই পড়ি না। পাগল ভাই! কি পাগলি? ওই ওই তোমার নন্দিনীর ডাক পড়েছে, আজকের মতো আর বিশু দাদাকে পাওয়া যাবে না। বিশু দাদার আশা রেখো না। কোন সুখে ও তোমায় ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। আচ্ছা, অমন উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি না, এমন দুঃখ আছে যাকে ভুলে থাকার মতো দুঃখ আর নেই। বিশু দাদা, একটু স্পষ্ট করে কথা কও তো, এভাবে উল্টিয়ে কথা কও না, বড্ড রাত ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে কামনার যে দুঃখ তা পশু, আর দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তাই মানুষের। আমার সেই চির দুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি রে বেয়াই, শুধু একটা কথা বুঝি যে মেয়েকে তোমরা যত কম বোঝো তারাই তোমাদের তত বেশি করে টানে। আমরা সাদাসিধে, আমাদের দর কম, তবু তোমাদের সোজা পথে তো নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটি ওর রক্তকরবীর মালার জালে তোমাকে একদিন সর্বনেশের পথে টেনে আনবে। সর্বনেশের পথে?